মাত্র ৮৫,০০০ টাকার মধ্যে থাইল্যান্ডে ৬ রাত ৭ দিনে ফুকেট, ক্রাবি এবং পাতায়া থেকে কিভাবে ঘুরে আসবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন এই ভিডিওতে আপনারা পাবেন। এই ৮৫,০০০ টাকার মধ্যেই এয়ার টিকিট, থাকা, খাওয়া সহ সব খরচ ইনক্লুডেড। আর এই ভ্লগটি ৩টি এপিসোডে ভাগ করা হয়েছে। আমাদের প্রথম এপিসোড ফুকেটের ফিফি আইল্যান্ড নিয়ে। সো ফিফি আইল্যান্ড যাবার জন্য সবার আগে ভিসার প্রয়োজন। সাধারণভাবে ভিসা করতে খরচ হয় প্রায় ৬ থেকে ৭,০০০ টাকা। এরপর আমি বিমান বাংলাদেশের ঢাকা ব্যাংকক ঢাকা একটি রিটার্ন টিকিট কেটেছিলাম প্রায় ৩৭,০০০ টাকায়। আরেকটি কথা মাথায় রাখবেন, ঢাকা এয়ারপোর্টে আপনারা একটু হাতে সময় নিয়ে পৌঁছাবেন, কারণ বাংলাদেশের ইমিগ্রেশনে ইদানিং বেশ ভালোভাবে যাচাই বাছাই করা হয়। ইমিগ্রেশন শেষ করে আমি চলে গেলাম বলাকা লাউঞ্জে। সেখানে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য ফ্রি বাফেট ব্রেকফাস্ট আছে। একটি ক্রেডিট কার্ডের আন্ডারে ২ জন মানুষ ফ্রি লাউঞ্জ অ্যাক্সেসটা নিতে পারবেন। সো আমি বলাকা লাউঞ্জে গেলাম এবং আমার ক্রেডিট কার্ডটা শো করে আমি আমার ব্রেকফাস্টটা এনজয় করলাম। ব্রেকফাস্ট করার পর আমি চলে গেলাম বোর্ডিং গেটের দিকে। তারপর আমি আমার প্লেনে উঠে পড়লাম। প্রায় ২ ঘন্টা পর ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে আমাদের প্লেন ল্যান্ড করলো। ব্যাংককের ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল, মাত্র ২ মিনিট সময় লেগেছে। আমি ইমিগ্রেশন থেকে বের হয়ে প্রথমেই যে কাজটি করি সেটি হচ্ছে একটি সিম কার্ড কিনি। আমি যে সিমটি কিনেছিলাম তার নাম ছিল ট্রু ডিটেক। ১৫ দিনের আনলিমিটেড ডেটা এবং কল সুবিধা সহ যার খরচ ছিল ৭০০ বাত। সো ব্যাংকক এয়ারপোর্ট থেকে আমার প্রথম ডেস্টিনেশন হলো ফুকেট। সেইখান থেকে এয়ার এশিয়ার ফ্লাইটে উঠে পড়লাম। এই ফ্লাইটের ভাড়া পড়েছিল প্রায় ৫,৫০০ টাকা। মোটামুটি ২ ঘন্টা পর আমি ফুকেট চলে গেলাম। ফুকেট এয়ারপোর্ট নেমে এয়ারপোর্ট থেকে আপনাকে বের হতে হবে। বের হওয়ার পর হাতের বামে আপনি দেখতে পাবেন সেখানে প্রতি ঘন্টায় পাতং বিচের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। মাত্র ১০০ বাত বা বাংলা টাকায় ৪০০ টাকা খরচ করে সেই বাসে করে আমি পৌঁছে গেলাম ফুকেটের পাতং বিচ এলাকায়। তারপর সেখান থেকে কয়েক মিনিট হেঁটে চলে যাই আমার হোটেলে। এই হোটেলের ভিউটা ছিল অসাধারণ। এটি একটি মাউন্টেন ভিউ রুম ছিল। ব্যক্তিগতভাবে আমার এই রুমের ভিউটা খুবই ভালো লেগেছে, কারণ ফুকেট এরিয়াতে এই বাজেটে এর চাইতে ভালো রুম আপনি কোথাও পাবেন না। সো হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে যাই 7-Eleven-এ। সেখানে খুবই অল্প খরচে হালাল খাবার পাওয়া যায়। থাইল্যান্ডে আসলে আপনাকে এই প্রবলেমটা একটু ফেস করতে হবে, সেইখানে হালাল খাবার একটু রেয়ার। সেই ক্ষেত্রে 7-Eleven হচ্ছে আমাদের জন্য লাইফ সেভার, বিকজ 7-Eleven-এ খুবই রিজনেবল প্রাইসে হালাল খাবার পাওয়া যায়, মাত্র 40 থেকে ৬০ বাত প্রতি প্যাকেট। সো খাবার শেষে একটি ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। রাতে ঘুরতে বেরিয়ে পড়লাম। চলে গেলাম পাতং বিচের পাশে বাংলা রোডে। এই রোডটি রাতের বেলায় বেশ জমজমাট হয়ে ওঠে। এইখানে রাস্তার দুই পাশে অসংখ্য বার এবং স্ট্রিপ ক্লাব আছে। তবে সাবধান, এইখানে পিং পং শো দেখানোর নাম করে আপনাকে স্ক্যাম করে দিতে পারে, তাই ওইখানে না যাওয়াটাই উত্তম। আর বার এবং স্ট্রিপ ক্লাব এই ধরনের প্লেস যতটুকু অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। সো আমি জাস্ট বাইরে থেকে সব কিছু দেখেছি। আর তারপর হচ্ছে আমি হাঁটতে হাঁটতে বিচ এরিয়াতে চলে যাই এবং বিচে খুব ঠান্ডা, একটা মৃদু ঠান্ডা বাতাস বইছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে আমি হোটেলের নিচে চলে আসি। তো আমি এখন হোটেলের নিচে অপেক্ষা করছি। আমাকে পিক করার কথা 7:30-এ, তো অলরেডি এখানে 7:40 বেজে গেছে। কিছুক্ষণ পরেই হোটেলের নিচ থেকে আমাকে একজন ড্রাইভার মিনি বাসে পিক করে নিয়ে যায়। সেই বাসে আমাদের গ্রুপের বাকি মেম্বাররাও ছিল। হ্যালো। গ্রুপের সব মেম্বারদেরকে পিক করার পর আমাদের মিনি বাস থামে স্পিড বোট ঘাটে এবং সেইখানে আমাদের প্রত্যেকের নাম ধরে ডাকা হয় এবং আমাদের প্রত্যেকের হাতে একটি ব্যান্ড পরিয়ে দেওয়া হয়। সো আমার হাতে ছিল হোয়াইট কালারের ব্যান্ড এবং এই সম্পূর্ণ ফিফি আইল্যান্ড ট্রিপে কি কি থাকছে এবং কি কি বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে আমাদের ট্যুর গাইড বিস্তারিত এক্সপ্লেন করেন।
আমাদের সবার জন্য এখানে সকালে ব্রেকফাস্ট রেডি ছিল। সো আমি ব্রেকফাস্ট করার জন্য চলে গেলাম। আমি সেখান থেকে 2 পিস টুনা স্যান্ডউইচ এবং ব্ল্যাক কফি নিয়ে নিলাম। হালকা পাতলা নাস্তা করলাম। একটু বেশি কিছু খেলে যেটা হয়, সমুদ্রের ঝাঁকুনির কারণে বমি করার চান্সটা খুবই বেশি থাকে। নাস্তা করার পর আমাদের যে ট্যুর গাইড, উনি আমাদেরকে ডিটেলসে এক্সপ্লেন করছিলেন আমাদেরকে কোন কোন বিষয়গুলোতে কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে কোরালে অনেক মানুষ পা কেটে ফেলেন, এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। সো আমি আমার পাকে সেফটি দেওয়ার জন্য একটি জুতা আছে, রাবারের জুতা, ওইটা আমি কিনে ফেলি, যেটার মূল্য ছিল প্রায় 200 বাত। সো তারপর আমাদেরকে সারিবদ্ধভাবে লাইন ধরে আমাদেরকে ডাকা হয় যে হোয়াইট কালার ব্যান্ড, প্লিজ কাম হিয়ার। সো আমাদের স্পিড বোটে মোটামুটি 30 জন মানুষ বসতে পারবে, এরকম একটা সেটিং আছে। সো আমি ওইখানে গিয়ে বসে পড়লাম। তার কিছুক্ষণের মধ্যেই আমাদের স্পিড বোটটা ছেড়ে দিল। Okay, sir. So now that the first island, like I tell you, we're gonna take you to PP Island. About 1 hour we get there, and I'm not sure. প্রথম দিকে আমরা বুঝতে পারিনি, খুব স্মুথলি চলছিল স্পিড বোটটা, কিন্তু মোটামুটি যখন মাঝসাগরে পৌঁছায় তখন প্রচণ্ড ঢেউ ছিল এবং পাশাপাশি আমাদের স্পিড বোটের গতিও অনেক বেড়ে যায়। সো এতটা ঝাঁকুনি এবং সমুদ্রের পানির ঝাপটা আমাদের গায়ে আসছিল, আমি অনেক কষ্ট করে আমার ক্যামেরাটা ধরে রেখেছিলাম। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সমুদ্রের ঝাপটা থেকে আমার ক্যামেরাটা বাঁচানোর চেষ্টা করছি। সো মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট পর আমাদের স্পিড বোট ঘাটে এসে থামে। প্রচণ্ড ঝাঁকুনিতে আমাদের সবারই অবস্থা খারাপ এবং ওইখানে বেশ কয়েকজন মহিলা পলিথিনে করে বমি করছিল এবং ওই বমি করার দৃশ্যগুলো দেখে আমার নিজেরও বমি আসছিল, বাট আমি কোনো রকম নিজেকে কন্ট্রোল করেছি। সো বোট থেকে আমরা তাড়াতাড়ি করে নেমে যাই এবং আমরা হেঁটে রওনা দিই আমাদের প্রথম ডেস্টিনেশন মায়াবে আইল্যান্ডে। সো বেসিক্যালি ফিফি ডন আইল্যান্ডের আন্ডারে বেশ কয়েকটি আইল্যান্ড আছে এবং তার মধ্যে মায়াবে আইল্যান্ডও একটি। সো আপনারা যারা হার্টের রোগী আছেন, হাঁপানির পেশেন্ট আছেন, তাদের জন্য আমি এই ফিফি আইল্যান্ড ট্যুরটা সাজেস্ট করব না, বিকজ 1.5 ঘন্টা এক্সট্রিম লেভেলের বাম্পিংয়ের মধ্য দিয়ে স্পিডবোট আমাদেরকে এই ফিফি আইল্যান্ডে নিয়ে এসেছে। স্পেশালি যারা একটু অসুস্থ এবং যাদের সি সিকনেস এবং মোশন সিকনেস আছে, আই স্ট্রংলি রেকমেন্ড নট টু রাইড অন দিস স্পিডবোট বিকজ ইট ওয়াজ রিয়েলি বাম্পি। আর সকালবেলা নাস্তা করার সময় অবশ্যই কেয়ারফুল থাকবেন, খুবই লাইট খাবার খেতে হবে, বিকজ টানা 1.5 ঘন্টা আপনাকে একটা মানে এক্সট্রিম লেভেলের ঝাঁকুনি আপ অ্যান্ড ডাউনের মধ্যে থাকতে হবে। এবং আমার মতে এই মায়াবে আইল্যান্ডটা সবচেয়ে সুন্দর। এটার পানির কালার একদম চকচকে স্বচ্ছ নীল এবং এইখানে যে বালুগুলো সেটা ছিল একদম ধবধবে সাদা। সো আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আমাদেরকে মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়েছে এই বিচটা ঘুরে দেখার জন্য। মোটামুটি 30 মিনিট সময় শেষ। সো হাতে আর মাত্র 15 মিনিট আছে, মোটামুটি 5 মিনিট লাগবে ওইখানে ব্যাক করতে। আমাদের মিড পয়েন্ট দেওয়া আছে একটা। সো আমাদের 45 মিনিট প্রায় শেষ। সো এখন আমাদেরকে ফিরে যেতে হবে। সো আমি বের হয়ে গেলাম, বের হয়ে যে স্পিড বোটের যে ঘাটটা ওইখানে এসে দাঁড়ালাম। সেইখানে আমার বাকি মেম্বাররাও চলে আসলো। তারপর আমরা আবার সিরিয়াল বাই আমাদেরকে যখন ডাকা হলো যে হোয়াইট ব্যান্ড, তখন আমরা সবাই হোয়াইট ব্যান্ড যারা যারা আছি তারা আমরা আমাদের বোটে উঠে গেলাম। সো বোটে ওঠার পর আমাদেরকে একটি প্যাকেজ অফার করা হয় যে লং টেল বোটে করে 20 মিনিট সময় আমাকে ঘুরায় নিয়ে আসা হবে এবং সেইখানে আমি গোসল করতে পারবো। তার বিনিময়ে আমাকে 400 বাত দিতে হবে। আমাদের স্পিড বোট থেকে আরেকটা লং টেল বোট ওই আলাদা বোটে করে আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে এবং যেটা কিনা পার পারসন 400 বাত করে পে করতে হয়। আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লেগেছে, সো আমি ট্রাই করি এবং আমার সাথে আমার গ্রুপের আরও 2জন মেয়ে ছিল, তারাও আমার সাথে ওই নৌকায় যায়। স্বচ্ছ চকচকে নীল পানিতে আমি 20 মিনিট গোসল করি এবং আমার শরীরের যত ক্লান্তি ছিল নিমিষেই সব চলে যায় এবং এইটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট বলা যেতে পারে।
আপনি যখন প্রচণ্ড গরম থেকে একদম ঠান্ডা চকচকে নীল পানিতে গোসল করবেন, আপনার ভেতর থেকে পুরোপুরি রিফ্রেশ হয়ে যাবে, আপনার শরীর কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে এবং যত টায়ার্ডনেস আছে সব মুহূর্তেই চলে যাবে। সো আমি এই গোসল করাটাকে খুবই এনজয় করেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। সো 20 মিনিট পর আমার যে নৌকার মাঝি ছিলেন উনি আমাদেরকে বললেন যে টাইম ইজ আপ। সো আমি উঠে গেলাম নৌকায় এবং আবার আমাদের স্পিড বোটে ফিরে আসলাম এবং সেইখান থেকে আমাদের পরবর্তী যে ডেস্টিনেশন সেইটার দিকে আমরা রওনা শুরু করি। সো 10 মিনিট পর আমরা চলে আসি মাঙ্কি বিচ আইল্যান্ড। এই আইল্যান্ডে খুব কাছে থেকে বানরদেরকে দেখা যায়, কিন্তু আমাদেরকে সতর্ক করে দেওয়া হয় এই বানরগুলো খুবই দুষ্ট প্রকৃতির, আমাদের মোবাইল এবং ক্যামেরা ওরা ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। সো এই ব্যাপারে আমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে এবং এই বিচে কিছু কোরাল আছে, সাবধানে পা ফেলতে হবে। আর যেহেতু আমার পায়ে ওই রাবারের জুতাটা পরা ছিল, সো আমার তেমন একটা টেনশন করতে হয় নাই। বেশ কয়েকবার কোরালের সাথে আমার পা লেগেছে, বাট আমার পায়ে কিছুই হয় নাই। এই জুতাটা বলতে গেলে এক ধরনের লাইফ সেভার। এই মানকি বিচ আইল্যান্ডে আমাদের জন্য স্নর্কলিং করার সুবিধা ছিল। এইখানে আমি এই অ্যাক্টিভিটিসটাতে মানে পার্টিসিপেট করি নাই, বিকজ আসলে আমার কাছে জিনিসটা হাইজেনিক মনে হয় নাই। কারণ হচ্ছে এই একই মাস্ক অনেক মানুষ ইউজ করেছে এবং তাদের মুখে এই জিনিসটা দিয়েছে। সো আমার বোটের বাকি সবাই মোটামুটি এই স্নর্কলিংটা করছিল, বাট আমি আসলে তেমন একটা সাহস পাই নাই এটা করার জন্য। আর প্লাস আমার একটু খারাপ লাগছিল, একটু বমি বমি একটা ভাব লাগছিল। এবং এই আইল্যান্ড থেকে আমরা চলে যাই আমাদের মেইন স্পট ফিফি আইল্যান্ডে। এই আইল্যান্ডে আমাদের জন্য দুপুরে বাফেট লাঞ্চের ব্যবস্থা ছিল। সো আমার আসলে একটু বমি বমি লাগছিল, এজন্য আমি তেমন কিছুই খাইতে পারি নাই। বাট আমি এক কোরিয়ান ভাইকে দেখেছি মোটামুটি 8 পিস চিকেন খেতে, মানে 8টা লেগ পিস খেতে দেখেছি তাকে। মানে খাবারটা আসলে অনেক মজা ছিল, কিন্তু আমার ব্যাড লাক, আমি বমির ওষুধ যদি আগে খেয়ে নিতাম তাহলে হয়তো আমার এই বমি বমি ভাবটা কেটে যেত। আমার লাগতেছে বমি বমি, যেই পরিমাণ ঝাঁকি লাগছে আসলে প্রচুর বমি বমি ভাব লাগতেছে। একবার অলমোস্ট পলিথিন নিয়ে রেডি হয়ে গেছি যে থ্রো আপ করার জন্য, বাট পরে অনেক কষ্টে আটকাইছি। এখন বেসিক্যালি হচ্ছে এই ওয়াটারমেলনটা খাচ্ছি আর কি। সো ফিফি আইল্যান্ডে আমরা মোটামুটি 1 ঘন্টার মতো ছিলাম। লাঞ্চের পর একটু রেস্ট নিয়েছি, আমি সেখানে একটা আইসক্রিম খেলাম এবং তারপর আমরা চলে যাই খাই আইল্যান্ডে এবং সেইখানে আমাদের জন্য ফ্রুটসের ব্যবস্থা ছিল। সো প্রচণ্ড রোদ ছিল আর এইখানে ঘোরার মতো আমি এক্সক্লুসিভ তেমন কিছু পাই নাই। আমার সাথে সাউথ কোরিয়ার এক ফ্রেন্ড ছিল, উনি ওনার ফ্যামিলি সহ এসেছেন। সো ওনাদের সাথে আমার বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং ওনাদের সাথে ওনাদের মেয়ে ছিল, মেয়েটা অনেক কিউট ছিল এবং ওই মেয়েটা আমাকে একটা কোরাল গিফট করে। এবং যতটুকু বুঝলাম সাউথ কোরিয়ার মানুষ খুবই ফ্রেন্ডলি হয়। এই আইল্যান্ডে আমরা মোটামুটি 30 মিনিট 40 মিনিট ছিলাম। বেসিক্যালি এইটাই আমাদের লাস্ট স্টপ। এই আইল্যান্ড থেকেই আমরা আমাদের রিটার্ন জার্নি শুরু করব। সো আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এইদিকে কিছু প্রবাল আছে, আমি একটু হাঁটাহাঁটি করলাম বালুর মধ্যে, একটু পানির মধ্যে হাঁটাহাঁটি করলাম, একটু ভালো লাগলো। সো ফিরতে ফিরতে আমাদের মোটামুটি 5টা বেজে গেছে। সো আমাদের যেটা টার্গেট যে সন্ধ্যা হওয়ার আগেই আমাদেরকে স্পিডবোট ঘাটে পৌঁছাতে হবে। সো আমি যেটা করলাম, এইবার স্পিডবোটের সামনের যে পোর্শনটা যেখানে সবাইকে বসতে দেওয়া হয় না সেইখানে আমি গিয়ে বসলাম, কারণ আমার নিজের কাছে একটু বমি বমি লাগছিল, মাথাটা একটু ঘুরাচ্ছিল এবং আমি যথেষ্ট টায়ার্ডও ছিলাম। তো ফেরার সময় এই যে স্পিডবোটের সামনে এত ভালো লেগেছে যা বলার মতো না। খুব সুন্দর একটা মৃদু ঠান্ডা বাতাস বইছিল, আমি সামনে বসেছিলাম এবং আমার সামনে বেশ কয়েকটা মেয়েও ছিল, তারাও বসে খুব এনজয় করছিল। আর এইখানে যে মেয়েটিকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন আমাদের ট্যুর গাইডের অ্যাসিস্ট্যান্ট। সূর্য ডোবার যে মুহূর্তটা, এই মুহূর্তটা আমি এনজয় করেছি স্পিডবোটের এই সামনের অংশটাতে বসে, খুবই অসাধারণ ছিল। এবং এই জায়গাটাতে আমি প্রায় 30 মিনিটের মতো বসেছিলাম
এবং আমার সারা দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এইখানে বসে থেকে। এবং আমার লাইফে এই ফিফি আইল্যান্ড ট্রিপ ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ হয়ে থাকবে এবং আমি এই ট্রিপে খুবই এনজয় করেছি এবং এই ট্রিপটা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি, বিকজ আজকের এই ট্রিপটার টোটাল প্যাকেজের প্রাইস ছিল মাত্র $40, যা বাংলা টাকায় আনুমানিক 5,000 টাকার মতো। এবার আসা যাক খরচের ব্যাপারে। ফিফি আইল্যান্ড ট্রিপ পর্যন্ত আমাদের মোট খরচ হয়েছে 64,000 টাকা। তবে আপনি যদি আরেকটু সেভিংস করতে চান তাহলে ব্যাংকক থেকে ফুকেটের বাস পাওয়া যায়, সেইখানে আপনি মোটামুটি 4,000 টাকা সেভ করতে পারবেন। আর বাসে আসলে খরচ 1,500 টাকার মতো। প্লাস আপনি যদি একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল চুজ করেন সেইখানেও 1,000 টাকা বা 2,000 টাকার মতো সেভ করতে পারবেন। সো আমাদের আরও 2টি স্পট ঘোরা বাকি আছে। টোটাল ট্রিপটা শেষে আমি আবার খরচের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ক্রাবি। সো আগামীকাল সকালে আমি একটি মিনি বাসে করে ক্রাবি চলে যাব। সো দেখা হচ্ছে আগামী পর্বে। সেইখানে আমি আমার ক্রাবি 7 আইল্যান্ড ট্রিপের সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।